নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। ওষুধ খাবার দিত না আল্লামা শফিকে, অস্বাভাবিক মৃত্যুর তদন্ত দাবি। জানাবো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখার শপথ বিএনপির, এবং সবশেষে জানাবো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই বললেন ওবায়দুল কাদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফীর জীবনকর্ম অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 16 ডিসেম্বর সকালে নগরের প্রেস ক্লাবে আহমদ শফীর অনুসারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ মতবিনিময় সভায় বিপুল সংখ্যক আলেম ওলামা অংশগ্রহণ করে আহমদ শফীর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ। আল্লামা মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে উল্লেখ করে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এখন থেকে আমরা সামনে যাব, পেছনের দিকে যাব না। যারা ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে, অর্থের যোগান দিয়েছে, তারাই হেফাজত ইসলামের মূল শত্রু। এছাড়া আন্দোলনকে যেমন সামনের দিকে এগিয়ে নিতে হবে, তেমনি যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করার জন্য আলেম ওলামাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কারা ঢাকায় ফটিকছড়ি কিংবা হাটহাজারীতে ষড়যন্ত্র করেছে, সময় হলেই জাতির কাছে সব প্রকাশ করারও হুঁশিয়ারি উচ্চারণ করেন আল্লামা মুফতি ফয়জুল্লাহ। এ সময় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আল্লামা আহমদ শফিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, এমন দাবি করেন তিনি। এ সময় তিনি আরো অভিযোগ করেন, জালেমরা জুলুম অত্যাচার চালিয়েছে আহমদ শফির উপর, পূর্ব পরিকল্পিত উপায়ে হুজুরের সাথে বেয়াদবি করেছে, নির্মমভাবে আহত করা হয়েছে তাকে। এ সময় হেফাজত ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্য করে মাইনুদ্দিন রুহি বলেন, আপনি অনেক বহুরূপী, আপনার সাথে আমার একসময় ভালো যোগাযোগ ছিল, আপনি হেফাজতের সাথে প্রতারণা করেছেন, আপনি একজন বড় প্রতারক। রুমের মধ্যে একরকম, বাহিরে গেলেই অন্যরকম। সরকারের কাছে কোথায় গেছেন, পায়ে ধরেছেন জানা আছে। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নির্যাতনের কথা বলে আলেম ওলামাদের প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এছাড়া দেশের অনেক বিতর্কিত সংগঠনের সাথে বাবুনগরী হাত মিলিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সময় মতো মুখ খুললে টিকে থাকতে পারবেন না। 151 জনের কমিটির মধ্যে আপনার আত্মীয় আছে 22 জন, স্বজন প্রীতি করেছেন, মেয়ের জামাই থেকে শুরু করে মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে কমিটিতে স্থান দিয়েছেন। অনুষ্ঠান থেকে হেফাজত ইসলামের বর্তমান কমিটি ভেঙে দিয়ে পুনরায় সবাইকে নিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি। এ অনুষ্ঠানে আরেক বক্তা হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিমুল্লাহ বলেন, শাপলা চত্বরের ঘটনার দায়ভার জুনায়েদ বাবুনগরীকে নিতে হবে। সেই কর্মসূচির মিটিংয়ে অনেকে সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে বললেও বাবুনগরী সারা রাত সেখানে অবস্থান নেওয়ার কথা বলেন তিনি। আল্লামা শফিকে জানান, সারা দেশ থেকে ছেলেরা আসবে, সবাই সারা রাত থাকলে সেনাবাহিনী আসবে। তার আগে আল্লামা শফিও সিদ্ধান্ত নেন 6টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, কিন্তু তিনি হুজুরকে না জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন। পরে রাজধানীর শাপলা চত্বরে নিহতদের পরিবারের জন্য ফান্ড কালেকশনের কথা বললেও তিনি করেননি। তিনি বলেন, 5 মে শাপলা চত্বরের ঘটনার জন্য পুরোপুরি দায়ী জুনায়েদ বাবুনগরী। সেদিন আল্লামা শফি মুখ ফুটে কোনো শব্দ বলেননি। শাপলা চত্বরে অনুষ্ঠান 6টায় শেষ করার কথা ছিল, কিন্তু বর্তমান হেফাজত আমিরের নিজের ইচ্ছায় শাপলা চত্বরে অবস্থান দীর্ঘায়িত করেন। শাপলা চত্বরে যারা আহত হয়েছিল তাদের জন্য ফান্ড গঠন করার কথা ছিল, কিন্তু বাবুনগরীর খামখেয়ালির কারণে সেটিও করা হয়নি বলে অভিযোগ সলিমুল্লাহর। হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফির শেষ 3 দিনের কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলেম ওলামারা। তারা অভিযোগ করে বলেন, হাটহাজারী মাদ্রাসায় হামলা ভাঙচুর হয়েছে, আল্লামা শফির উপর তিলে তিলে নির্যাতন করা হয়েছে, গৃহবন্দী করে তিলে তিলে নির্যাতনের মাধ্যমে শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছে, খাবার ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। এটাই হত্যার মূল কারণ। তদন্ত হলে কাদের এত ভয়, সমস্যাটা কোথায়, প্রশ্ন তোলেন আলেম ওলামারা। সরকারের কাছে তদন্ত করারও দাবি জানানো হয়। একজন সন্তান বাবার জানাজায় আসতে পারবে না, এ কেমন অবিচার? আনাস মাদানির আব্বার জানাজায় আসতে পারে নাই কেন? এর থেকে বড় জুলুম আর কি হতে পারে বলেন তিনি। যারা শফি হুজুরের পক্ষে ছিল তাদের ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে পুলিশ হুজুরদের দেখলে তল্লাশি করে, সন্দেহ করে, জায়গায় জায়গায় আটকায়। আগে তো এমন হয়নি। আহমদ শফির উপর নির্যাতনের পরে এই ধরনের সমস্যা হচ্ছে, এসব নির্যাতনের কুফল বলে অভিযোগ করেছেন বক্তারা। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখার শপথ বিএনপির। মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছে বিএনপি। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের 49তম মৃত্যুবার্ষিকীতে
বুধবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সকাল ৯টার পর স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে সেজন্য শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে। তিনি বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্য আমরা সংগ্রাম করছি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপির নেতা। সেখানে জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই, সাম্প্রদায়িক অপশক্তির মূল উপড়ে ফেলা হবে। আজ বুধবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেব। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। সেতুমন্ত্রী বলেন, একদিকে 1947-এর চেতনা, অন্যদিকে 71-এর চেতনা, একদিকে সাম্প্রদায়িকতা আর একদিকে অসাম্প্রদায়িকতা। আজ আমাদের এ দুটি ধারা চলছে। আমাদের আজকের শপথ হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তির বিষ বৃক্ষের যে ডালপালা বিস্তার করেছে, সেই বিষ বৃক্ষ সমূল উৎপাটন করব। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারের বিজয় দিবসের শপথ। হেফাজত সহ ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কি চেয়েছিল তা জানতে। তাদের সঙ্গে বৈঠকটা করা হয়েছে কারণ আমরা জানতে চাই তারা কি চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি, তা না হলে বৈঠক কেন? দেশের মাটিতে সবারই সমান অধিকার থাকবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবসে দেশবাসীকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দৃঢ় থাকার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মাটিতে ধর্ম বর্ণ বিশেষ সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। বুধবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে, সবাই এক হয়ে মুক্তিযুদ্ধের রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। যার যা ধর্ম তা পালনের স্বাধীনতা সবারই থাকবে। আমরা সেই চেতনায় বিশ্বাস করি এবং ইসলাম আমাদের সে শিক্ষাই দিয়ে থাকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি একটা কথাই বলবো, এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের বসবাস থাকবে। অর্থাৎ আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে অন্য ধর্মকে অবহেলার চোখে দেখব তা নয়। প্রধানমন্ত্রী বলেন, সকলকে আমি এটুকুই বলবো, সকলকে যেকোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলা করতে হবে। কে কি বলল না বলল তা শোনার থেকে কতটুকু আমরা দেশের জন্য করতে পারলাম সেটাই আমাদের চিন্তায় থাকবে। তাহলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো। শেখ হাসিনা বলেন, 1971 সালে মহান বিজয়ের প্রাক্কালে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্র হয়েছিল, যাতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্ঞানীগুণী কেউ না থাকে। ঠিক যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে 8 ও 9 ডিসেম্বর ব্যাপকভাবে বুদ্ধিজীবী হত্যা চলে এবং আমরা 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। নিজে একজন স্বজনহারা, তাই স্বজনহারার বেদনা তাকে স্পর্শ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে সময় অনেকে তাদের পরিজনের লাশও পাননি। আবার 75-এ জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সংগঠনের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের লাশও পাওয়া যায়নি। তিনি আরো বলেন, এই নির্যাতন তো চলছে, অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানাভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস সবকিছু আমরা দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান সুযোগ নিয়ে চলবে। শেখ হাসিনা এ সময় কোভিড-19 বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে, জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যে নামটি 75-এর পর মুছে ফেলার চেষ্টা হয়েছিল, সেখানে আজ ইউনেস্কো ঘোষণা দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অর্থনীতির ক্ষেত্রে যারা অবদান রাখতে সমর্থ হবেন তাদের আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে। বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, এটা মুজিব শতবর্ষে সমগ্র বাঙালি জাতির জন্য বড় একটি উপহার বলে আমি মনে করি।
আলোচনা সভায় প্রারম্ভিক বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বক্তব্য দেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান বক্তৃতা করেন।